শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ রুবেল মিয়া। আসসালামু আলাইকুম। আমার মনে হয় শীতের সকালে ঘুম না ভাঙলেও শুক্রবারের দিন ছুটির দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন কার্য ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখার পর একদিন ছুটির দিন, সেদিনও আবার প্রতিষ্ঠানের ডাকে ছুটে আসা অবশ্যই অনেকের কাছে বিষয়টা লাগলেও আবার অনেকের কাছে ভালো লাগা, কারো কাছে মনে হতে পারে যে এটা আমার জন্য একটা বিড়ম্বনা। তবে আমি মনে করি আমি যেখানে কর্মক্ষেত্রে আছি সেই কর্মক্ষেত্রটা আমার আয়, উপার্জন এবং আমি যদি বলি খাওয়ার সব কিছুর জায়গা। আমাকে যখন যেখানে ডাকবে সেখানে আমাকে উপস্থিত হতে হবে, এটি বাস্তবতা। তো আমি মূলত পড়ার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের গল্প করি, বিভিন্ন ধরনের উদ্যোক্তার গল্প করি। তো আমি বাস্তবিক অর্থে আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। এটা আমার গতকালকের অভিজ্ঞতার গল্প। আমরা কোনো এক সময় ছোট থাকতে হোক কিংবা বড় হয়েও পড়েছি যে এই পৃথিবীর বিরাট খাতায় লিখে দিলাম পাতায় পাতায় সবার আমি ছাত্র। কেউ কিন্তু শিক্ষক নয়, কেউ শিক্ষক নয়। তাহলে শিক্ষক হওয়ার কথা বললো না কেন? শিক্ষক কি হয় না? কেউ ছাত্র থেকে শিক্ষক হয় না? তাহলে শিক্ষকও প্রতিনিয়ত ছাত্র, ছাত্রও প্রতিনিয়ত ছাত্র, শেখার কোনো শেষ নেই। আমি গতকাল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসার কার্যক্রম পরিচালনা কিভাবে হয় এটি জানা এবং শেখা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরি। তার আগে আমি আরেকটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন অনেকে আমার সমবয়সী, অনেকে বয়সে ছোট, আবার অনেকে বয়সে অনেক বড়। কিন্তু আমি যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলি যে আপনি যখন শিক্ষা অর্জন করা শুরু করেন, হাঁটি হাঁটি পা পা করে স্কুলে যান, তখন অবশ্যই আপনি এনজিওর নাম শুনছেন। সেই সময় আপনি কয়টা এনজিওর নাম শুনছেন? যদি শুনে থাকে শুনছেন 2 থেকে 3টা 4টা 5টা 6টা সর্বোচ্চ। মানে যদি মানুষ জানেও 3টা এনজিওর কথা না জানলেই নয়। তার মধ্যে একটা গ্রামীণ ব্যাংক, আর একটা ব্রাক, একটা আশা, আর এখন গাক, পদক্ষেপ, বিভিন্ন ধরনের এনজিও আছে না? তো এই এনজিও গুলো হয়েছে কি কারণে? বিশ্বের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, যে দেশে যত বেশি এনজিও কাজ করে সে দেশ তত বেশি উন্নত। আমাদের এই দেশে বর্তমানে এনজিও কিন্তু খুব কাজ কম করতেছে। ওই মানে বিদেশি যে এনজিও গুলো আছে এই এনজিও গুলো আমাদের দেশে খুব কম কাজ করছে। আমার এখানে আমার সিনিয়র সহকর্মী আশাফুল ভাই আছে, উনি আরডিআরসি বিভিন্ন দিন থেকে জড়িত। আরডিআরসি কিন্তু বিভিন্ন ডোনার দাতা সংস্থা এসে কার্যক্রম পরিচালনা করে, আপনার আমার মতো মানুষকে সৃষ্টি করে। আমিও কিন্তু আরডিআরএস থেকে ইউআইডব্লিউ প্রজেক্ট থেকে ট্রেনিং গ্রহণ করছি, ট্রেনিং দিছি। তো আমি যেটা মনে করি যে আমি যদি কোথাও যাই, ট্রেনিং একটা কি, এখানে কর্মী সভাটাও কিন্তু একটা ট্রেনিং এর অংশ। এখন আমি এখানে আসছি দায় সারা, আমাকে সারাদিনই এখানে থাকতে হবে, এই ধারাবাহিকতায় আমি আসছি। নো, তোমাকে জানতে হবে আমি এখানে থেকে কি শিক্ষা অর্জন করলাম। যেমন এখানে আসার পূর্ব মুহূর্তে আমি যখন আসছি তখন নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তাহলে এই মসজিদটাতে আমি নামাজ পড়তে গিয়ে খালি কি নামাজে পড়ছি? নামাজ পড়তে গিয়ে কিন্তু আমি দেখছি এখানে কতগুলো মানুষ আসছে, কতগুলো মানুষ আসে নাই, কতজন বয়োজ্যেষ্ঠ। তো এরই মধ্যে তো দেখার অনেক কিছু আছে। দেখা যাচ্ছে যে ইমাম খুতবা পড়াচ্ছে, অনেকে সুন্নত পড়তেছে। সুন্নত বড় না ওয়াজিব বড়? তাহলে সে কি ঠিক করতেছে? ইমাম কি দেখতেছে না? ইমাম যে খুতবাটা পড়তেছে, ইমাম কি তার সামনে দেখতেছে না যে আমার সামনে
সে সুন্নত পড়তেছে, তাহলে তার উচিত কি? তাকে থামাই দেওয়া। যখন ইমাম খুতবা পড়বে বা খুতবা পড়ার শুরুতে যখন যে আজানটা দেয়, আজানটা দেওয়ার সাথে যে যতটুকু পর্যন্ত নামাজ পড়বে, যদি এক রেখাত পড়ে এক রেখাতে স্টপ, যদি একটা সেজদা দেয় একটা সেজদা স্টপ, নিয়ম মনে হয় এরকমই। কিন্তু আমরা মানি না। আমরা মনে করি যে শালা নামাজ মানে আজান মানে খুতবা পড়তে পড়তে তো আমার সুন্নত পড়াই হয়ে যাবে। 8 রেখাত নামাজ পড়ছি ছোটবেলায় যখন নামাজ পড়তে গেছিলাম, কিরে নামাজ পড়ছিস কখনে? আমি 12 রেখাত পড়ছি আজকে, তুই 8 রেখাত, মানে কায় কত রেখাত বেশি করতে পারে এরকম একটা কিন্তু প্রতিযোগিতা থাকে। তো যাই হোক, আমি গতকালের যে গল্পটা বলতে চাচ্ছি, আপনারা হারাগাছ তো চিনেন নাকি? হারাগাছ চিনেন? আমাদের রংপুর অঞ্চলের একমাত্র শিল্প প্রধান এলাকা। সেই হারাগাছের মূল শিল্পটা কি? বিড়ি। এখানেও আমিও মনে করেন ধরেন সিগারেট খাই বা অনেকেই খায়। বিড়ি কি কেউ খায়? আমাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু বিড়ি খায়। এখন আমি চিন্তা করি হারাগাছে এত বিড়ির ফ্যাক্টরি, এই বিড়িগুলো চলে কোথায়? মানুষ তো দেখি খালি সিগারেটে খায়। সে বিড়ির ফ্যাক্টরি আপনারা চিনে থাকবেন, মায়া বিড়ি, নাম শুনছেন কখনো? এই মায়া বিড়ির একজন এজেন্ট নেবে নওগাঁয়। সে দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ঘুরতেছে, কিন্তু ওই প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে না এই মায়াবিড়ি এজেন্টটা নেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের কোনো সংবাদকর্মীর সাথে যোগাযোগ করার পর একটা কন্ট্যাক্ট হয়। এই কন্ট্যাক্টের মারফতে আমি ওখানে উপস্থিত হই। ওখানে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করলাম, ওখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ যিনি ম্যানেজার, এই ম্যানেজারের বৈশিষ্ট্যটা আসলে কি? ম্যানেজার, আমি যদি কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার হই আমার ভাবসাবে আলাদা হইবে। আমার গাড়ি থাকবে, প্যান্ট শার্ট টুই মানে টাই সব, কিন্তু ম্যানেজার এসে লুঙ্গি পিন্ডি। অফিস করে কটায়? অফিস করে উনি কোনোদিন 11টার সময় আসবে, 2 ঘন্টা থাকি চলে যাবে। চলে যাওয়ার পর আবার 3টার সময় আসবে, মাগরিব নামাজের আগে চলে যাবে। আবার রাত 12টার সময় আসবে, 1টা 2টা ফজর নামাজও পড়ি চলে যাবে। তাহলে এই ম্যানেজারকে পাইতে গেলে কতটা দুষ্কর। আবার ম্যানেজার যে মোবাইল নাম্বার সংগ্রহ করিয়ে ফোন দেবেন, সেই ম্যানেজারের মোবাইল নাম্বারও কখনো দেখা যায় ও অফিসে ফেলে রাখে, কখনো বাড়িতে ফেলে রাখে। তাহলে এই ম্যানেজার পাওয়াটা অনেক কঠিন। আচ্ছা বলেন তো দেখি, এই ম্যানেজারটাকে পাওয়ার জন্য একজন কোটিপতির লোক এই যে ঘন্টা কি ঘন্টা অপেক্ষা করতেছে কেন? দ্যাটস মিন বিজনেস। কারণ তারা বিজনেস করছে এক সময়। নওগাঁর পত্নীতলা এলাকায় তারা মায়াবিড়ির এজেন্ট নেবে। এখন ওই পত্নীতলা এলাকাটা অর্থাৎ নওগাঁ অঞ্চলে মায়াবিড়িটা চলে বেশি। তাহলে যেখানে যে জিনিসটা চলে বেশি, আপনারা ছবি দেখেন, একজন লবণের ব্যবসা করবে ধরেন, সে লবণের ব্যবসা করতে গিয়ে তার টার্গেট বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা ঘরে ঘরে আমার কোম্পানির লবণ ঢুকবে, তার টার্গেটটা হলো এটা। কিন্তু বছর শেষে সে যখন আপনাদের প্রতিষ্ঠানের আপনারা বছর শেষে একটা হিসাব দেন না, তো এই বছর শেষে যখন হিসাব করতে গিয়ে সবাই বলতেছে স্যার আমরা সাকসেস, আমরা 100% আজকে ধরেন বাংলাদেশে 100% আমরা প্রতিটা ঘরে ঘরেই পৌঁছে গেছি। কিন্তু একজন ওখানে উঠে বলল যে স্যার আমরা এখনো প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাইনি। কেন পৌঁছে যাইনি আমরা? আমি এত টাকা বিনিয়োগ করলাম, এত কিছু বিনিয়োগ করলাম, তাহলে আমরা কেন 100% পৌঁছলাম না? তখন বলছে যে অমুক একটা অঞ্চল আছে, এই অঞ্চলটাতে এখন পর্যন্ত আমাদের লবণ পৌঁছে নেই, বা ধরেন তেল পৌঁছে নেই। তাহলে এখন কি করবে? তার টার্গেট হলো ওই অঞ্চলটাতেই তার জেদ, আমার তেলটা কেন ওই জায়গায় চলবে না। ঠিক তেমনি আপনি যে জায়গায় কাজ করতেছেন, আপনারা তো সহজ মাধ্যম পাইছেন। আমি গতদিনে বাড়িতে, আমার বাসা কিন্তু কাপড়িখানি নিয়ে, তো আমার স্ত্রী আমাকে বলতেছে এরকম অমুক প্রতিষ্ঠানের লোকজন আসছিল। কোথায় আসছিল? এই জায়গায়। আমার বউ আমাকে বলতেছে যে এই জায়গায় আসলো প্রত্যাশা শামীম ভাইয়ের প্রতিষ্ঠান না? হ্যাঁ। এখানে আসলো, ওখানে ব্যানার দেখছে এই কারণে আসছে।
আপনাকে যদি আপনারা যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করেন, ধরেন আপনাদেরকে আমি চর অঞ্চলে পাঠিয়ে দিলাম, আপনার এনজিও আপনাকে চর অঞ্চলে পাঠিয়ে দিল যে আপনারা চর অঞ্চলে আমার প্রত্যাশার কার্যক্রম পরিচালনা করবেন, আপনাদের টার্গেট কি থাকবে? হ্যাঁ, আপনাদের চর অঞ্চলে এই প্রত্যাশা এনজিওটা চর অঞ্চল, একটা চর, আমাদের মিঠাপুকুরেও চর আছে, কিন্তু মিঠাপুকুরে বান্ধবে মাসুমপুরে কিন্তু চর আছে, মিলনপুর ইউনিয়ন ওখানে চর আছে, চর মকিমপুর। ধরেন আপনাদেরকে চর এই প্রত্যাশা যদি বালারহাট ইউনিয়ন, কাপড়িখাল ইউনিয়ন, পায়রাবন ইউনিয়ন, রানীপুকুর ইউনিয়ন, ইভেন মিঠাপুকুর, তাহলে 17টা ইউনিয়নে যদি পৌঁছে যায় তাহলে চর মকিমপুরে কি যাবে না? তাহলে চর মকিমপুরে যদি যায় তাহলে আপনাদের টার্গেট কি থাকবে বলুন তো? চর মকিমপুরে আপনাদেরকে একজন কর্মীকে পাঠিয়ে দেওয়া হলো যে আপনি চর মকিমপুরে আমার প্রত্যাশা এনজিও কাজ করবে, আপনাদের টার্গেট কি থাকবে? আমাদের প্রোডাক্টের লাভ বিষয় সম্বন্ধে জানাতে হবে, তাই কি? নো, ফার্স্ট স্টেপে আপনাকে বেস তৈরি করতে হবে। চর মকিমপুর, ওই চরটার মধ্যে আপনি তো কিচ্ছু চেনেন না, চেনেন কি? কে কি জানেন না? আপনি যদি যা দেখবেন এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি, বাড়ি ঘর, পাকা বাড়ি, কাঁচা বাড়ি সবই আছে, তাহলে আপনি নির্ণয় করবেন কোন বাড়ি। এমনি একটা বাড়িতে যায় কি আপনি লোক পাবেন? আপনাকে অ্যাটলিস্ট মানে ওই জায়গাটায় চিন্তা করতে হবে যে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় গাছ কোনটা, যে গাছটা আছে বড়, ওই গাছের নিচে যে বাড়িটা আছে আপনাকে ভাবতে হবে এই বাড়িটা হলো পুরাতন বাড়ি, আপনাকে ওই পুরাতন বাড়িটাই টার্গেট করতে হবে। কারণ বাকি বাড়িগুলো এগুলো ভাঙছে আর আসি এখানে মানে তৈরি হয়েছে, তার মানে নতুন। আপনাদের অবস্থাটা আপনারা এখন যে পর্যায়ে কাজ করতেছেন সেটা হচ্ছে, আমি যে কারণে উদাহরণটা দিলাম, আমার যে জায়গাটায় বসে মানে আমার শ্বশুরের গলিতে আশা এনজিও বসে, পদক্ষেপ, আরও বিভিন্ন ধরনের এনজিও ওখানে বসে আপনার হলো বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, তাদের ঋণ কার্যক্রম। ঠিক ওই জায়গায় যায় আমাদের মনে করেন যে প্রত্যাশার একজন এনজিও তার ক্লাসিং করছে, তাহলে তার টার্গেট ঠিক আছে কি? হ্যাঁ, ওই কর্মীকে আমি স্বাগতম জানাই, যে কর্মী ওই জায়গায় যা কাজটা করছে তাকে আমি স্বাগতম জানাই, কারণ সে টার্গেট ফিল আপ করছে। যেহেতু এই জায়গায় ব্যানার আছে, এই জায়গায় গ্রামীণ ব্যাংকের এখন কিন্তু সিল দেওয়া আছে বিভিন্ন জায়গায় কেন্দ্র, এই জায়গায় অবশ্যই মহিলারা উদ্বেশ করে, তাহলে আমি এই জায়গায় মহিলা পাবো, তাহলে ওর টার্গেট ঠিক আছে না? কারণ আপনি বাই বাই প্রত্যেকটা রুমে বাড়ি বাড়ি যাওয়া তো বলতে পারবেন না, টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমার যখন শামীম ভাইয়ের সাথে পরিচয় সম্ভবত 2020 সালে না 21 সালের দিকে, তো এই প্রত্যাশা এনজিওর যে আপনারা এই যে লোগোটা দেখতেছেন না, স্টার, এই লোগোটা আমরা এই বিল্ডিংয়েরই ফার্স্ট অফিস ওখানে বসে রাত 11:30টার দিকে বানাইছি, এই যে স্টার। আরো তো অন্য লোগো দিতে পারতাম, স্টার দিলাম কেন? আমরা শামীম ভাইয়ের সাথে তো কম্পেয়ার করছি, আমরা কেন স্টার দিলাম? আমরা যদি এখানে স্টার চিহ্নটা আমরা যদি এখানে স্টারটাকে যদি আমার প্রতীক হয়ে থাকে, তাহলে একদিন আমি স্টার হব, আমার কর্মী স্টার হবে, আমার প্রতিষ্ঠান স্টার হবে। এই স্টারটা করতে গেলে তো আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আমি এই প্রতিষ্ঠান থেকে 15,000, 10,000, 7,000 টাকা বেতন পাই, বেতন পাওয়ার পর আমার যেটা কার্যক্রম আমি সেটাই পরিচালনা করবো, তাহলে এই প্রতিষ্ঠানটা টিকবে না। প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আপনাকে সর্বদাই চিন্তা করতে হবে প্রতিষ্ঠানের বেনিফিট কত। আপনার প্রতিষ্ঠান যদি একটা অফিসে যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে, সেই জায়গার থেকে যদি 1 কোটি টাকা ইনকাম করে, তাহলে ওখানে যদি 5 জন কর্মচারী থাকে, তাহলে তার বেতন যদি 5,000 টাকা হয়ে থাকে, ধাম করে বেতনটা আবার 10,000 করা যায়। ইনকাম না থাকলে আপনাকে দিবে কি কোথার থেকে? টার্গেটটা কিন্তু আপনাদের কাছেই, আপনাদের সহজ মাধ্যম। আপনি যদি সহজ জায়গায় কাজ করতে না পারেন, তাহলে এর সাথে কঠিন জায়গায় আপনি কিভাবে কাজ করবেন? এরপর আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আজ থেকে 10-15 বছর পূর্বে আপনারা কি এনজিওতে কোনো মেয়ে দেখছিলেন? দেখছিলেন? কেন মেয়ে করছে? হ্যাঁ,
কাজে স্বচ্ছতা আছে। মেয়েরা বলুক দেখি কেমন হয়েছে। তুমি মেয়ে ছেলেরা তো বললো যে স্বচ্ছ কার্যক্রম, তাহলে পুরুষরা কি স্বচ্ছ কার্যক্রম করে না? পুরুষেরা আসলে হুট করে একটা বারে যাইতে পারবে না, সেবারে এক জায়গায় যা মহিলা জব করতে পারবে না। আর পুরুষের কাছে যতটুকু কাজ করে মহিলাকে তার 3 গুণ 2 গুণ দ্বিগুণ পারে। এই ক্ষেত্রে হয়তো মহিলাদের শুধু এইটাই কারণ না, সবচেয়ে বড় কারণটা হলো কি জানেন? সবচেয়ে বড় কারণটা হলো মহিলাদের ধৈর্য বেশি। আর আল্লাহ তাআলা তাকেই ভালোবাসে যার ধৈর্য আছে। যার ধৈর্য নাই তাকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসে না। এনজিওরা অনেক হিসাব করে দেখছে যে আমরা যদি নারীকে ব্যবহার করি, আমি একজন আপনাদের মনে করেন ধরেন ভোক্তা, আপনাদের কাছে আমি ঋণ নিলাম, পুরুষ লোক একবার আসুক, 2 বার আসুক, 3 বার আসুক, আমি বাড়ি করতেছি, আমার বাড়ির পাশে একজন 4টা এনজিও থেকে টাকা তুলছে, বুঝতে পারছেন? 4টা এনজিও থেকে টাকা তুলছে। এখন 4টা এনজিও থেকে যখন থেকে এনজিওর কর্মীরা টাইম আছে না, একটা এই টাইমের মধ্যে এনজিও কর্মীটা আসবে, ওই সময় বাড়ির থাকে না, কেউ বাড়ির থাকে না, তালা মারিয়ে অন্য জায়গায় যাওয়া থাকে। এনজিওর লোকেরা আসি ওরা খুলিত বসে থাকে, বাইরে বসে থাকে। পুরুষ মানুষের তো রাগ বেশি, দেখা গেল যে হুট করে কর্মীর সাথে মাথা ফাটাফাটি হয়ে গেল। মহিলা মানুষের সাথে কিন্তু মাথা ফাটাফাটি হবে না, এটা এক। দ্বিতীয়ত আর একটা ব্যবসায়িক পলিসি। কি ব্যবসায়িক পলিসি? একটা মহিলা মানুষ 1 বার 2 বার 3 বার যদি আমার কাছে আসে, আমি নিজেই বেবেকিন হয়ে যাবো, শালা মহিলাটা বারবার আমার কাছে ঘুরতেছে, তখন কিন্তু আমি কিস্তিটা দেব। এটা হলো এনজিওদের একটা পলিসি, যার কারণে আপনার এই আরডিআরএস একটা শিক্ষা দিচ্ছে, সেটা হলো যে আপনি যদি কোনো টিম গঠন করেন, এই টিমের মধ্যে 7টা পুরুষ রাখবেন, 18টা মহিলা রাখবেন। তাহলে 25 জনের টিম একটা যদি হয়, তাহলে 18 জন মহিলা কেন রাখতেছে? তারা ধৈর্যশীলের কারণে। এবং মহিলারা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়। যে সংসার চালাইতে পারে সে সব কিছু চালাতে পারবে। আমরা কি করি? তো আমি যে কথাটাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিগত দিনেও দেখেছি, আজকেও আপনাদেরকেও দেখতেছি। ধরেন আমি যদি শেষ থেকে শুরু করি, প্রথম পর্যন্ত আসি, আপনাদের মধ্য থেকে পুরুষের পক্ষ থেকে একজন আর মহিলাদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বলতে পারবেন আজকে সারাদিনে আপনারা কি অর্জন করলেন? বলতে পারবেন? যে কোনো একজন নারীদের পক্ষ থেকে বলেন তো, সারাটা দিন যে আপনাদেরকে ডাকে নিয়ে আসলো, এই যে প্রত্যাশা আপনাদেরকে ডাকে নিয়ে আসছে, আজকে একটা ছুটির দিন, আপনারা কিন্তু পরিবারকে সময় দিতে পারতেন, সন্তানকে সময় দিতে পারতেন। কি অর্জন করলেন আপনারা বলেন? একজন নারী বলুক, আমরা নারীদের কাছ থেকে শুনি। ভয়েস অফ স্পিচ। আপনি যদি ভয়েস না দেন তাহলে তো হবে না। আজকে আমরা বন্ধের দিন, তারপরে এখানে আসতে বাধ্য হয়েছি যে আমরা এখানে কর্ম করে খাই। আর অবশ্যই এক একটা করে মিটিং বা এক একটা করে সভা হচ্ছে, এখান থেকে শেখার অনেক কিছুই আছে যা হয়তো বা আমরা এই 6 দিনে পাই না। অথবা বন্ধের দিন স্যারেরা ডাকছে আমাদেরকে। আজকে এখানকার হচ্ছে পিছনে যে ইতিহাস আছে, যে প্রত্যাশা যে আজকে এই পর্যন্ত আসছে, আজকের দিন অবধি পর্যন্ত, এটার পিছনে যে ইতিহাসটা, স্যারের যে গল্পটা, তার ব্যক্তিগত জীবনের গল্প এবং প্রত্যাশার একদম শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যে গল্প, স্টেপ টু স্টেপ, এইভাবে আজকে স্যার আমাদেরকে নিয়ে উনি আমাদেরকে গল্প বলছে, আমরা শুনছি ইতিহাস জানার জন্য। আমরা যেখানে কাজ করবো হয়তো ভাবতেছি হ্যাঁ স্যার এটা একদিনে হয়েছে, না, স্যার এখানে অনেক কষ্ট করে আসছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, হয়তো বা দেখা যাচ্ছে আমরাও একটা কিস্তি আনতে গেলে মানুষের মাথা ওয়াশ করতে হয়, ভালোভাবে ওখানে কথা বলতে হয়, সে দিবে না, কিভাবে মানুষের টাকা আমরা নেব। আমাদের যেরকম একটা কিস্তি আনতে অনেক কষ্ট হয়, ওইরকম স্যার আজকে যে এই জায়গায় আসছে, উনি অনেক কষ্ট করে উপেক্ষা করে আজকে জায়গায় উনি এখানে চলে আসছে। এই গল্পটায় উনি একজনের মাঝে না, উনি আমাদের সবার মাঝে এজন্য দিছে যে আমরা খারাপ কাজ করতে অথবা যদি দুর্নীতি করতেও যাই, তারপরে যেন মনে হয় যে আমরা যেমন আমাদের জায়গায় কষ্ট করি, ঠিক স্যারও কষ্ট করে এই জায়গায় আসছে, এখানে জিগের দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। স্যার আজকে যে কথাগুলো এখানে তুলে ধরছে বা আমাদেরকে বলছে বা এখনো বলতেছে, সবকিছু হচ্ছে আমাদের এই কর্মটা আরো সামনের দিকে যেন আরো যেন আমরা ভালো করতে পারি এবং এগিয়ে যেতে পারি, পিছনের দিকে আমাদেরকে যেন তাকাইতে না হয়, এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। ধন্যবাদ।
আজকে আমরা যেটা শিখলাম বা শুনলাম বা জানলাম তা হচ্ছে যে একজন মানুষ জিরো থেকে কেমনে হিরো হওয়া যায়। এক কথায় ছোট থেকে কিভাবে আমরা একটা ব্যবসাকে বা একটা পুঁজিকে বা নিজের জীবনকে বড় করতে পারি, এটা হচ্ছে এমডি স্যারের কাছ থেকে শিখলাম। আর আপনার কাছ থেকে যে জিনিসটা আমরা শুনলাম যে আমরা যখন যে কোনো জায়গায় একটা নিয়োগ দেব, কোনো একটা জায়গায় যাব, নতুন একটা জায়গায়, সেই জায়গায় গিয়ে সর্বপ্রথম যেটা হচ্ছে যে বেসটাকে তৈরি করব, এই জিনিসটা আপনার কাছ থেকে শিখি। এর মধ্যে আরো অনেক কথা আছে, এই মূল কথার মধ্যে এই এতটুকুই একটু বললাম। এই আর স্যারের কাছ থেকে যে জিনিসটা আমরা পাইছি সেটা হচ্ছে যে একটা মানুষ শিক্ষিত হইতে গেলে সবার আগে দরকার আছে একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা আমাদের আছে এবং এই প্রতিষ্ঠানকে যেভাবে এগিয়ে নেওয়া যায় সেভাবেই আমরা চেষ্টা করব। এবং উনি যে জিনিসটা বলছেন যে একটা মানুষকে বিবেকবান করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার তা হচ্ছে তার শিক্ষা, এবং শিক্ষাটাই হচ্ছে। এবং বিশেষ করে দেখা যায় যে শামীম স্যার এই স্কুল থেকে শুরু করে এবং মিঠাপুকুরে অনেক প্রতিষ্ঠান ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে এখন পর্যন্ত দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি আমার গল্পের শেষ অংশে আসি। আমি মায়াবীর যে ম্যানেজারের কথাটা এটা কিন্তু শেষ করিনি। এখন আমার আগ্রহ জানলো যে কোম্পানি একটা ম্যানেজার নিয়োগ করছে, সে আবার 12টা 1টা 2টা নির্দিষ্ট মতো মানে ইয়েও করে না, অভিযোগ করে না, তাকে আবার রাখছে কি কারণে। ভেতরের গল্প শুনলাম যে কোম্পানির মালিকও যদি ওই প্রতিষ্ঠান থেকে 1 টাকা তুলতে চায় তাহলে কৈফিয়ত দিতে হয় ম্যানেজারকে। তাহলে ম্যানেজার কতটা বিশ্বস্ত। কোম্পানির মালিক যিনি ওই প্রতিষ্ঠানটা মায়াবীর ফ্যাক্টরি তৈরি করছে, আপনার আনারুল ইসলাম মায়া, আপনার হলো কাউনিয়া উপজেলা চেয়ারম্যান চেনেন তো? কিংবা আপনারা বাড়িতে যে টেলিভিশন দেখেন, কেবল ওয়ান দেখেন না, তারই ছোট ভাই মিজানুর রহমান মায়া, মায়া বাজার নামে তাদের পত্রিকাও আছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, তাহলে ওই যে ম্যানেজার সে কি অর্জন করছে? মালিক নিজে টাকা তুলতেছে, আমার টাকা আমি তুলবো, কৈফিয়ত নিচ্ছে কে? কেন নিচ্ছে? কেন নিচ্ছে? হিসাবটা তো সেই করবে, প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাব। তার ছেলে মেয়ে 14 গোষ্ঠী যদি কোনো টাকা তুলতে যায়, সে টাকাটা হিসাব তাকে দিতে হয়। এখন তো পালাতক আছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানটা তার দায়ভার। সর্বশেষ তার সাথে কথা বলার সুযোগ পাইলাম, কথা বললো মাত্র ফার্স্ট স্টেপে 1.5 মিনিট, পরে কথা বললো 1.5 মিনিট, 3 মিনিট কথা বলছে। প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি এত বিশ্বস্ত হওয়ার কারণে তাকে 3 তলা বাড়ি করে দিয়েছে, এবং বাড়িটা যদি দেখেন রাজকীয় বাড়ি। কি অর্জন করছে মালিকের? আপনারা কি পারবেন না? আপনার সাথে কি বেশি শিক্ষিত ওই জাহাঙ্গীর যিনি মায়াবীর ম্যানেজার হিসেবে আছে? আমার তো দেখি যে লুঙ্গি পরে অফিস করে সে কত শিক্ষিত। আপনাদের যদি লুঙ্গি পরে অফিস করার কথা বলি আপনারা হাসবেন, শাড়ি পরে যদি অফিস করার কথা বলি তাহলে আপনারা হাসবেন। এখানে যদি মোটরসাইকেলগুলো দেখেন তাহলে অনেকগুলো স্কুটি কিন্তু আছে, তার মানে যারা স্কুটি তো আর পুরুষরা ব্যবহার করে না, 2-1 জন, তার মানে নারী। আপনি স্কুটি চালিয়ে চাকরি করতেছেন, আপনি কি পারবেন না যে আপনার প্রতিষ্ঠানের শামীম ভাইয়ের মন অর্জন করে আপনারা এরকম একটা বাড়ি 3-4 তলা বাড়ি আপনাদেরকেও করে দেবে শামীম ভাই, যদি বিশ্বাস অর্জন করতে পারেন। আর আপনারা যদি এই বিশ্বাসটা অর্জন করতে পারেন এবং বিশ্বাসটা রাখতে পারেন, তাহলে শামীম ভাই যে স্টেজে আছে আজকে, যদি তার 1 কোটি টাকা 2 কোটি টাকার কারবার হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তো কোটি কোটি টাকার কারবার হবে। আপনার মতো কর্মীকে ওই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে বাড়ি উপহার দেওয়া তার কোনো ব্যাপারই না। আপনারা তো সেই ইনকাম করছেও, করবেও। এমন বিশ্বাস তার উপর করা হয়। বন্ধু নির্ধারণ করতে কিন্তু ফার্স্ট স্টেপে বলা থাকে যে 5টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়। আর প্রতিষ্ঠানটাকে এমনভাবে আপনাকে দেখতে হবে যাতে ভবিষ্যতে আপনার একটা ভুলের কারণে প্রতিষ্ঠানের দুর্নাম না হয়। শামীম ভাই যে প্রতিষ্ঠানটা করতেছে, আপনি মনে করেন যে শামীম ভাই শত্রু নাই? প্রতিটা পদে পদে শত্রু আছে। শত্রুকে অভাবলুপ করে আজকের পর্যায়ে নি। আর আপনারা হলেন তার সহযোদ্ধা,
প্রত্যাশা সহযোদ্ধা আপনারা, আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন বৃহৎ আশা, এই নিয়েই প্রত্যাশা। আপনারা এটা পূরণ করবেন। ক্ষুদ্র স্বপ্ন যদি আপনারা পূরণ করেন, বৃহৎ আশায় পরিণত হবে। একদিন এই প্রত্যাশা, গ্রামীণ ব্যাংক, আশা, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এরা যেমন সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে, ঠিক একদিন, খুব বেশি দিন সময় নয়, আপনারা যদি গল্পটা যদি শুনে থাকেন, তার ইতিহাসের গল্পটা, আমি অ্যাটলিস্ট প্রথম অবস্থায় তার সাথে আমার পরিচয়ের পূর্বে আমি সাংবাদিকতা করার কারণে তার এই প্রত্যাশা এনজিওর একটা ভেরিফিকেশন আমার কাছে আসছিল, আমি নেগেটিভ পাইছিলাম। যে কেউ আমাকে হয়তো আমি যার কাছ থেকে তথ্য নিয়েছিলাম সে আমাকে নেগেটিভ বলছিল, আমি কিন্তু নেগেটিভ তথ্য দিয়ে দিয়েছিলাম। তাহলে সেইবার কিন্তু তার রেজিস্ট্রেশন হয়নি, তাই না? হয়নি। পরবর্তীতে সাংবাদিকতার কারণে তার সাথে এক কথায় দুই কথা বলতে গিয়ে তিনি বলেন যে প্রত্যাশা এনজিও আমার। এই ভাই, প্রত্যাশা এনজিও আপনার মানে? আমি তো এই ঘটনা ঘটাইছি। পরবর্তীতে রাত জেগে কিন্তু আমি এই শামীম ভাই সহকারে দেখেন, আমি তার ক্ষতি করছি, আমার দ্বারা এখানে লোগো বানাইছে, আমার দ্বারা এই প্রতিষ্ঠান নামকরণ হয়েছে, নানা কিছু। মানে আমি শামীম ভাইকে আমার জীবনের একটা আইডল মনে করি, হিরো। ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত জীবনে যদি হিরোর কথা বলেন তাহলে আমি মনে করি হিরো। কি কারণে? খুব স্বল্প সময়ে মেধা পরিশ্রম দিয়ে আজকে সে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। এই প্রতিষ্ঠানটা শুধু আমি মনে করি, আমি অ্যাটলিস্ট মাঝে মধ্যে আসি, দেখি শামীম ভাই শেষে আমাকে ফোন দেয়, কি ঘটনা ভাই, আমার মনে হয় এই জিনিসটা এইভাবে পরিবর্তন হওয়া দরকার। আপনারা যারা এখানে দায়িত্বরত আছেন, আপনাদেরও কিন্তু অনেক পরিবর্তন দরকার। যেমন আপনাদেরকে সফট স্কিল ট্রেনিং দরকার, আপনাদের আরও এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দরকার। তখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্রেনার ভাড়া করে নিয়ে এসে আপনাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু ট্রেনিং দরকার আছে। আপনি যতই শিক্ষিত হন না কেন, কোনো লাভ নেই। আজকে আপনি এখানে কথা বলতে পারতেছেন না, এখানে একটা গান গাইতে পারতেছেন না, আপনাকে ঠেলতে হচ্ছে। কিন্তু আপনি জানেন এখন শিক্ষা দিতে গেলে নাচতে হয়, একটা বাচ্চাকে খাওয়াইতে গেলে মাকে কত পরিশ্রম করতে হয়। কেন? প্রাথমিক বিদ্যালয়ে এখন পুরুষ শিক্ষকের সাথে নারী শিক্ষকের সংখ্যা বেশি। এগুলো তো হিসাব করতে হবে, ইউটিলাইজ। আপনি যদি বিভিন্ন জায়গায় যান, যা যদি আপনার ইউটিলাইজ না করেন, আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন না করেন, কোন প্রতিষ্ঠানের কর্মচারীরা কিভাবে কার্যক্রম করতেছে আপনি যদি এটা চোখ দিয়ে না দেখেন, আপনি যদি নিজেকে মনে করেন যে আমি তো একটা চাকরি করি এনজিওর, আমার আর কি, তাহলে তো হবে না। আপনাকে এই মাসে টার্গেট দিচ্ছে 50,000, আপনাকে পূরণ করতে হবে 1.5 লাখ। তাহলে দেখবেন যে আপনি যেমন সফলতা পাচ্ছেন। এই যে দেখেন আজকে লটারি হবে, ফার্স্ট পুরস্কারটি কি সবাই পাইবে? হ্যাঁ, সবাই কিন্তু পাবে না। 10টা পুরস্কার আছে ক্যাটাগরি ভিত্তিতে। এমনও সময় হতে পারে না যে একই ক্লাসের একই স্টুডেন্ট দুজনে একই মার্ক পাইছে, হয় না এরকম? তখন কি হয়? লটারি হয় না? তো আপনারা এমন কার্যক্রম করবেন যে আজকে শামীম ভাইয়ের ধরেন আপনার হলো বালারহাটের যে অফিস আছে, সে অফিসের তুলনায় মাঠেরহাট অফিস কাজ করবে, মাঠেরহাটের অফিসের তুলনায় আপনার গরিগঞ্জের তুলনায় আপনার হলো রানীপুকুরের যে ইসাবনুরের অফিস, এবার মানে অফিসের তুলনা। ওদের সাথে আমরা ভালো কাজ করব, যাতে আমরা দেখাই দিতে পারি যে আমরা কাজ করছি, এবং সে কাজের মাস শেষে তো আপনার একটা হিসাব আসবেই, আসবে না? সুতরাং আমি মনে করি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করা প্রয়োজন। যদি হিসাব না করেন তাহলে আমি আজকে এই পর্যায়ে পড়ে থাকতাম না। আজকে যদি আপনি ভালো স্টুডেন্ট হতেন বা ভালো কিছু করতেন, তাহলে আপনাকে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পর আপনি বিদেশে চাকরি করতেন। কিন্তু আপনি এখানে পড়ে আছেন কেন? কিন্তু আপনার মেধা যে, আপনি একবার হিসাব করে দেখেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো ব্যক্তি মানে উচ্চ পর্যায়ে শিক্ষার হিসাবটা করে দেখবেন তার শিক্ষাই নাই। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের মালিক,
এই তো সরকার মানে পাল্টার পর তার শিক্ষাগত যোগ্যতা কি স্বাক্ষর দিতে পারে না এমন একটা তথ্য পর্যন্ত আসছে, আসে না? রহিমুদ্দি ভরসা, করিমুদ্দি ভরসা। এবং আমার তো মনে হয় আমি যে কালকে যে ব্যক্তির সাথে মাত্র 3-4 মিনিট কথা বলার সুযোগ পাইছি, ওই ব্যক্তি 8 পাস কিনা এটাও আমার কাছে মানে প্রশ্নবিদ্ধ। কিন্তু সে কত বড় একটা দায়িত্ব নিয়ে আসে এবং কত বড় দায়িত্ব পালন করতেছে। শিক্ষা ফ্যাক্ট, আবার শিক্ষা ফ্যাক্ট নয়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আপনার বিশাল বড় ডিগ্রি আছে, আপনি মানুষকে সম্মান করেন না, লাভ আছে? তো সুতরাং আমি মনে করি সময় নষ্ট করব না। কারণ একটা জিনিসে মনে রাখবেন, জীবনে যদি কাউকে প্রথম ভালোবাসে থাকেন, আপনি মরার অবধি পর্যন্ত সেই প্রথম ভালোবাসার মানুষটাকে আপনি ভুলতে পারবেন না। একইভাবে প্রত্যাশাকে আপনারা ভালোবাসবেন, যাতে আপনি এর চাইতে ভালো আরো অন্য প্রতিষ্ঠানে যান। এখানে আপনি, এটা আপনার একটা প্ল্যাটফর্ম। শামীম ভাই আমি মনে করি একটা প্ল্যাটফর্ম দাঁড় করে দিয়েছে আপনাকে। কি প্ল্যাটফর্ম? কারণ আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনি আজকে যদি আশাতে বলেন আর যদি গ্রামীণ ব্যাংকে বলেন, আপনার কিন্তু সিভি শেষে আপনার অভিজ্ঞতা কি জানতে চাইবেন। আপনি তো এখানে 3 বছরের 2 বছরের অভিজ্ঞতার কথাটাও ওখানে উল্লেখ করতে পারবেন। এটাই প্রত্যাশার প্রাপ্তি। কিন্তু আপনারা যদি এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করাইতে পারেন বা আপনারা যদি দাঁড় করার সহযোগিতা করেন, তাহলে আপনাকে ওই যে আপনার গ্রামীণ ব্যাংক বলেন আর আশা বলেন আর আপনারা কিন্তু ব্র্যাক বলেন, ওরা যে তুলনায় আপনাদেরকে বেতন দেবে, শামীম ভাই সেই তুলনায় বেতন দেবে। কারণ উনি তো রুট লেভেল থেকে উঠে আসছে। সুতরাং আমি মনে করি আপনারা মনোযোগ সহকারে কিভাবে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই প্রতিষ্ঠানকে, আজকে যদি আমি শামীম ভাইকে জিজ্ঞেস করি যে আপনার প্রতিষ্ঠান আজকে আপনি এত টাকার কারবার করতেছেন, আপনার এখন বিনিয়োগ কত, উনি যদি আমাকে বলে যে আমার বিনিয়োগ এখন 5 কোটি, আগামী বছর বা আগামী 2 মাস পর বা 6 মাস পর এরকম তো সেমিনার হবে, সেই সেমিনারে যেন আমরা বলতে পারি যে 5 কোটির বিনিয়োগ এখন 50 কোটিতে রূপান্তর। সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি কাজ করেন, এই কাজটাকে যদি আপনি ফলো আপ করতে না পারেন, আপনি জীবনেও কোথাও ফলো আপ করতে পারবেন না। যে কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করেন, প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় নয়, বিলাসবহুল। সুতরাং আমি মনে করি খুব মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে। আর সবচাইতে বড় কথাটা যেটা জানেন, মানুষের সবচাইতে বড় বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে। আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাকাই, একটা মানুষের শ্রবণ বিদ্যাটা যদি মনে থাকে, সেটা মনে থাকে যদি পার্সেন্টেজ হিসেব ধরেন, তাহলে 5 থেকে 7%। আর দেখা বিদ্যাটা মনে থাকে হয়তো 92%। আপনি দেখেন, শেখেন। আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে আপনি বাংলা ছায়াছবি যদি দেখে থাকেন, সালমান শাহ অমুক ছবিতে কিভাবে অভিনয় করছে, আপনি অটোমেটিকলি বলতে পারবেন। আর এখন যদি জিজ্ঞেস করি আপনি প্রথম শ্রেণীতে কোন পড়াটা প্রথমে পড়ছেন, এটাই কইতে পারবেন, তাহলে ওটা দেখছেন বিধায় মনে আছে। দৃশ্যমান বস্তুগুলো আপনারা দেখবেন, পাশাপাশি সময় সুযোগ থাকলে কিভাবে একটা প্রতিষ্ঠানকে আরো দাঁড় করা যায়, সেই বিষয়গুলো আপনারা চিরকুট আকারে হোক বা আপনাদের সাপ্তাহিক মাসিক যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে উপস্থাপন করবেন। প্রত্যেকেরই একটা সুপ্ত প্রতিভা আছে, কেউ জাগ্রত করে, কেউ জাগ্রত করে না। আমি মনে করি আপনাদের সুপ্ত প্রতিভাগুলো আপনারা জাগ্রত করবেন। পাশাপাশি একটি কথাই বলেছি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন। আমি এই মুহূর্তে যদি আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখি সম্ভব, কিন্তু আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন দেখি, তাহলে আমার বৃহৎ স্বপ্নটা কিন্তু পূরণ হবে। যার কারণে কিন্তু বলা আছে, মানে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। এই কথাটা তো আর এমনি বলেনি। তো আমি মনে করি আপনারা এই ছোট্ট জিনিসটাকে বৃহৎ আকার ধারণ করবেন এবং আমার ফার্স্ট স্টেপে আমাদের মিঠাপুকুর উপজেলার প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটা মানুষের মুখে মুখে যেন প্রত্যাশা এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন প্রত্যাশার আলো, প্রত্যাশার ব্যানার, প্রত্যাশার পণ্য পৌঁছে যায়। এই দায়িত্বটা আপনাদের। আপনি যদি আপনার কর্মক্ষেত্রটাকে
সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে কখনোই ওই প্রতিষ্ঠানটা দাঁড় হতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আপনারা যদি প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান মনে করেন, এই প্রতিষ্ঠান নট শামীমের, শামীম ইজ একটা ব্র্যান্ড, নাম। প্রতিষ্ঠানটা আমার, কারণ আমি প্রতিষ্ঠানের কর্মচারী, আমি যদি নিজের প্রতিষ্ঠান মনে করেন এবং নিজেকে মনে করেন যে আমি একজন প্রত্যাশা, তাহলে এই প্রতিষ্ঠানটা আগামী বছর আপনারা রেজাল্ট দেবেন, এর ফলাফল কি হবে। আশা করি আমি যে কথাটি বলতে চেয়েছি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো প্রোগ্রাম অ্যানাউন্স করবে, আপনারা ওই প্রোগ্রামে আসার পর একবারে এক পলক দৃষ্টিতে দেখবেন। এই অনেকে এখানে আছে, আমার মনে হয় অনেক আপা আছে এই জায়গায় বেগম রোকেয়ার বাড়ি দেখেনি, অথচ দেখেন নৌবাহিনীর লোক আসছে বেগম রোকেয়ার বাড়ি দেখার জন্য, তাই না? তো আমি মনে করি যে আপনারা পারবেন, কারণ আপনারা যেহেতু প্রতিষ্ঠানটাকে এতদূর পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছেন, 1টার থেকে 2টা অফিস, 2টার থেকে 3টা অফিস, এখন 5টা অফিসে রূপান্তর হয়েছে। আমরা চাই আগামী বছর কিংবা আগামী 2 বছরের মধ্যে মিঠাপুকুরের 17টা ইউনিয়নে 17টা অফিস দাঁড় হবে, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয় সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। তবে একটা কথাই আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যাশাটাকে আপনারা প্রত্যাশা হিসেবেই দেখবেন, তা না হলে কখনো এটা রূপান্তরিত হবে না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।